আশা করি সবাই ভালো আছেন। আমার নাম অনিমেষ মিত্র, বিশ্বামিত্র গোত্র, আমার ধাম হাওড়া কাম অ্যামওয়ে বিজনেস, সাথে ছোট্ট একটা চাকরিও করি। আমার আপলাইন লেট শুভ্রা দত্ত। আমি কোনো কিছু শুরু করার আগে তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের প্রেজেন্টেশন শুরু করছি। আজকে আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা কিভাবে জয়েন করেছিলাম অ্যান্ড কীভাবে এত দূর এগিয়েছি এবং এই জার্নিটার মধ্যে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি সেগুলো ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আর এটাই বলে রাখি যে যদি আমাদের আজকের প্রেজেন্টেশন থেকে একটা কথাও যদি কারো কাজে লাগে এবং আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার পাথেও হতে পারে, তাহলে আমরা আজকে সন্ধ্যেটার প্রেজেন্টেশন সার্থক বলে মনে করব। সো আমাদের জার্নি শুরু আগে আমরা প্রথমে বলি, যারা জানেন অবশ্যই সবাই জানেন যে ফাউন্ডার ডায়মন্ড কৌশিক দত্ত এবং শুভা দত্তকে যারা চেনেন তাদের হাত ধরেই বিজনেসে আসা। ইনফ্যাক্ট তারা আমাদের আপলাইন না হলেও তারা কৌশিক দত্তর প্রথম প্ল্যান প্রেজেন্টেশন দেখে আমরা এই বিজনেসটা শুরু করেছিলাম। কৌশিক দত্তর প্রথম সিডিতে আপনারা শুনেছেন প্রত্যেকেরই তার ওই হাঁটু কাপা প্ল্যান শোর কথা সবাই জানেন যে কীভাবে কৌশিকদার প্রথম প্ল্যান দেখিয়েছিলেন। তার সিডিতে খুব বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন। তার কথায় বলি যে প্রথম প্ল্যান দেখাতে এসে কি বলবো বুঝতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে, হাঁটু কেঁপে যাচ্ছে। তো এই হাঁটু কাঁপা প্ল্যান যেটা দেখিয়েছিলেন কৌশিক দত্ত, তো উই আর দ্য প্রোডাক্ট অফ দ্যাট নি জার্কিং প্ল্যান, ওই হাঁটু কাঁপা প্ল্যানের প্রোডাক্ট। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে তার মধ্যে 5 জন প্রেজেন্ট ছিলেন সেদিন, তার মধ্যে 3 জন প্ল্যাটিনাম অ্যান্ড আপ গিয়েছিলেন। তো ন্যাচারালি বুঝতে পারছেন যে আপলাইনটা যে 4 বেসিক্সের কথা বলেন, যে লিস্ট বানাও, প্ল্যান দেখাও বা প্রোডাক্ট দেখাও, তাকে ইনভাইট করে প্ল্যান দেখাও বা প্রোডাক্ট দেখাও এবং ফলো আপ করো, এইটা ইম্পর্টেন্ট নয় যে আপনি কতটা এফিশিয়েন্ট সেটা দেখাতে, কিন্তু কতগুলো দেখাচ্ছেন। তার কারণ একটা হাঁটু কাঁপা প্ল্যানের এফেক্ট আপনারা বুঝতে পারছেন যে 3টে প্ল্যাটিনাম অ্যান্ড আপ লিডার বার করতে পেরেছে। তো ন্যাচারালি আমরা সেই দেখে শুরু, তারপরে জার্নি শুরু। তো একটা জিনিস আমি বলবো যে আমরা বিজনেসটা শুরু করেছিলাম যেভাবে আমি আমার ওয়াইফ 100% পার্টনারশিপ এই বিজনেসটা শুরু করেছি। তো প্রথমে আপনাদের বলি যে কোনো বন্ধুত্ব থেকে রিলেশনশিপ তৈরি হয় না, কিন্তু যে কোনো রিলেশনশিপে বন্ধুত্বের খুব প্রয়োজন আছে। তা আমরা হাজব্যান্ড ওয়াইফ যদিও আমাদের রিলেশনশিপ, কিন্তু তার মধ্যেও আমাদের ভীষণ ক্লোজ ফ্রেন্ডস টু ইচ আদার। সো আসুন আমি আমার ওয়াইফ, আমার বেস্ট ফ্রেন্ড মলির কাছ থেকেই প্রথমে শুনি, দেন আমি একটু কিছু কথা আমাদের বলবো। হিয়ার ইজ মলি। থ্যাংক ইউ। শুনলেন আমি মলি। আমি একটু আজকে আপনাদের কাছে শোনাবো একটি সাধারণ মেয়ের উত্তরণের কাহিনী। দেখুন, জন্মেছিলাম নেই রাজার রাজত্বে 8 নম্বরের তকমা নিয়ে। প্রথম থেকেই জানি চ্যালেঞ্জ সবার মেয়ের জীবনে আসে। সব মেয়েদের যেভাবে পড়াশুনো হয় সেভাবে আমারও অনেক বাধা বাধে পড়াশুনো হয়েছে, চাকরি হয়েছে, সব কিছু হয়েছে। যেমন চাকরি করতে করতে অনিমেষের সাথে আলাপ। প্রথম দিকে ভেবেছিলাম চাকরিটা নেবো না। দেখুন কেমন গডস মাস্টার্স প্ল্যান। আমি বিয়ের আগে চাকরি পাওয়ার আগে প্রচুর টিউশন করতাম, ব্যাচকে ব্যাচ পড়াতাম। এবং রেলের স্যালারি তখন খুব কম ছিল, ভেবেছিলাম নিব না। মায়ের কথায় চাকরি জয়েন করেছিলাম, ভাগ্যিস জয়েন করেছিলাম, না অনিমেষের সাথে দেখা হতো না। তাই সেই থেকে আমাদের পথ চলা শুরু। তা আমরা যখন বিজনেসটা পাই আজ থেকে 21-22 বছর আগে, তখন আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, 1.25 বছরের ছেলে। সেই সময় জয়েন্ট ফ্যামিলি, প্রচুর কাজের চাপ সংসারে, অফিস, প্রচণ্ড বিজি লাইফ। সেই সময় অনিমেষ বিজনেস প্ল্যানটা পায় এবং ও যখন আমাদের আপলাইন লেট শুভ্রা দত্তের হাত ধরে যখন বিজনেস প্ল্যানটা শুনে খুব এক্সাইটেডলি আমাকে বলতে এলো, আমি প্রথমেই ওকে বাধা দিয়েছিলাম যে প্রথম বিজনেস প্ল্যানটা বুঝে মনে হয়েছিল তো খুব সোজা, এ তো 1 মাসে করলে তো পাপা যোগ হবে, পাপা 4 মাস যোগ হবে, আমি সিলভারশিপ পেয়ে যাবো, প্ল্যাটিনাম পেয়ে যাবো, ফাউন্ডার্স প্ল্যাটিনাম হয়ে যাবো, প্রচুর পয়সা। কিন্তু যখন ও বললো মাসিকটা মাসে, তখন আমি শুনে বললাম চেপে যাও, করতে হবে না। কিন্তু থ্যাঙ্কস গড, ঈশ্বর চেয়েছিলেন বলে আমি এবং অনিমেষ পরের দিনই জয়েন করেছিলাম। আমাকে নিয়ে গেছিল, জয়েন করেছিলাম। তো জয়েন করার পরে সাথে সাথে ভীষণ এক্সাইটেড আমরা, ভীষণভাবে সবাইকে বলতে গেলাম অফিসে সবাইকে। প্রথমেই যখন বলতে গেলাম, ও বাবা, অফিসে দেখলাম সবাই, আমরাই শুধু নামটা শুনিনি কোম্পানির, সবাই কোম্পানির নাম জানে। এই কোম্পানি করতে গেছে, যেটা আমাদেরকে বলেছিল রে, হোটেলে ডেকেছিল রে, প্রচুর খাইয়েছিল, কিন্তু প্রোডাক্ট কস্টলি, একদম পারবি না, ভুলেও করিস না। মনের মধ্যে না জেদ চেপে গেছিল। কেন, ছোটবেলায় শুনেছিলাম রবার্ট ফাল্টন যখন জাহাজ আবিষ্কার করছিলেন, তখন উনি যখন লোহার পাত বানাচ্ছিলেন, তখন সবাই ওনাকে বলেছিল পাত লোহার থেকে ভারী,
লোহা জলের থেকে ভারী, কি করে তুমি জলে ভাসাবে? হবে না, চলবে না, হতে পারে না। কিন্তু উনি কিন্তু কারোর কথা শোনেননি, উনি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে, দেখুন রবার্ট ফাল্টনের নাম আমরা জানি জাহাজ আবিষ্কারক হিসেবে। টমাস আলভা এডিসন দেখেছেন চোখের সামনে, এই যে বাল্ব লাইটের মধ্যে বসে আছি, উনি যদি 10,000 বার ফেলিও না হতেন, আমার এই লাইট কিন্তু আবিষ্কার হতো না। ওই উদাহরণগুলো ছিল বলে লাইফে চলাটা আমার কাছে সোজা হয়েছিল। আমার প্রথম যেটা মনে হয়েছিল যখন বলেছিল প্রোডাক্ট কস্টলি, একদম ঠিক কথা, প্রোডাক্ট কস্টলি। একটা কথা বলুন তো, যে মুদিখানার দোকানে বেশি বিক্রি হয় না হীরের দোকানে বেশি বিক্রি হয়? হীরের দোকানে কম বিক্রি হয়। কে বেশি বড় লোক? মুদিখানার দোকানদার বড় লোক না হীরের দোকানদার বড় লোক? তাহলে কোন প্রোডাক্টটা লোকে কেনে, কোনটা বিজনেস করলে আমার বেশি লাভ হবে? দেখুন তারপরে যেটা মনে হচ্ছিল অনেক চ্যালেঞ্জ, যেটা আমার নিজের চ্যালেঞ্জ এসেছিল, যে আমার ফিয়ার অফ লুজিং, আমি বোধহয় পারবো না বিজনেসটা করতে। এখানে আমি খুব সাধারণ মেয়ে, সাধারণ কেমিস্ট্রি অনার্সে পাশ করছি, রেলে চাকরি করি, আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। মানে ওই জায়গা থেকে মনে হয়েছিল আমার তো কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই। আমার যে আপলাইন তারা সব ইঞ্জিনিয়ার, এবং তাদের ওপরে সেই সময় যখন ভয়টা কোনো মিটিংয়ে গেছি, প্রথম মিটিংয়ে যাওয়া আমার, মিটিংয়ে গিয়ে তখন আমি দেখেছিলাম একটা ছোট গল্প শুনেছিলাম, যে দুটো ঢেউ হাত ধরে ধরে খুব মাঝ সমুদ্রে ঢেউ দুলছে, মাঝারি ঢেউ আর ছোট ঢেউ, খুব দুজনে আনন্দে খেলা করছে। সেই সময় হঠাৎ বড় ঢেউ এসছে, ভেঙে যেতে পারে, ছোট ঢেউ ভয় পাচ্ছে, মাঝারি ঢেউ হাত ধরে বলছে ভয় পেও না, উই আর দ্য পার্ট অফ দ্য ওশান। কাজে এখানে আমি যদি সিস্টেমের হাত ধরি, এডুকেশনের হাত ধরি, আমি কিন্তু বিজনেসটা সাকসেসফুল হবো। কি করতে হয়? প্রোডাক্ট ইউজ করতে হয়। এতদিন রামুদার দোকান থেকে প্রোডাক্ট কিনেছি, কোনো ফরেন ট্রিপ পাইনি, কোনো বিজনেস আমাকে পয়সা দেয়নি। কিন্তু আমি যখন অ্যামওয়ের হাত ধরলাম, আমার দোকানটাকে চেঞ্জ করে, অ্যামওয়ে ইজ দ্য বেস্ট অপরচুনিটি। আমার তো মানে জেন জেড বা জেন ওয়াই যাদেরকে বলুন, অ্যামওয়ে হচ্ছে একদম অ্যামেজিং প্রোডাক্ট, আউটস্ট্যান্ডিং অপরচুনিটি। এবং একদম মানে যেগুলো কি বলতে, এই যে অপরচুনিটি নিয়ে এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, এবং ইন্সপায়ারিং পসিবিলিটিস, মানে এটা যদি অ্যামওয়ে ইজ নাথিং বাট এ ব্লেসিংস, এটা আমার কাছে মনে হয়েছিল। কাজে সেই সময় আমরা প্রোডাক্ট ইউজ করা শুরু করেছিলাম লোককে, ছোট বাচ্চা তখন ছেলে সবে 1.25 বছর, মেয়ে তখনও হয়নি। বিজনেস করতে করতে মেয়ে হওয়া, জয়েন্ট ফ্যামিলি, প্রচুর কাজ, টাইম ক্রাঞ্চ। মিটিংয়েই শিখেছিলাম যদি 1 ঘন্টা সকালে আগে ওঠো আর 1 ঘন্টা যদি পরে ঘুমোতে যাও, দিনে কিন্তু 2 ঘন্টা বেড়ে যায়। তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। টাইম ম্যানেজমেন্ট শিখেছিলাম। ছোট বাচ্চা, দেখুন আমার বাচ্চা খুব ছোট ছিল, কোনোদিন এক্সকিউজ দিইনি। কেন এক্সকিউজ দিইনি? আমার ড্রিমটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল। কেন আমি প্রথম থেকেই জানতাম, আমার ফ্যামিলি লাইফে আমি বিয়ের আগে দেখেছিলাম, আমার মায়ের যখন হসপিটালে ভর্তি ছিল সেরিব্রাল অ্যাটাকে, আমি কিন্তু ঈশ্বরের কাছে প্রে করতে বাধ্য হয়েছিলাম, ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, আইদার তুমি মাকে ভালো করো, নাহলে তুমি আমার মাকে নিয়ে নাও। তা ভগবান, মাকে ভালো করার ক্ষমতা হয়তো ছিল না সেই মুহূর্তে, মাকে নিয়ে নিয়েছিল। আমি চাইনি আমার বাচ্চাদেরকে কোনোদিন প্রে করতে হোক তার বাবা মার জন্য, যে আইদার বাবা মাকে তুলে নাও, কেন আমার ফাইন্যান্সিয়াল এবিলিটি কম। প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম এই বিজনেসটাকে যদি সিরিয়াসলি বিল্ড করি, যদি প্রোডাক্ট ইউজ করি, লোককে রেকমেন্ড করি, জাস্ট দোকান বদলাই, নিজের অ্যাটিটিউড চেঞ্জ করি, নো নেগেটিভ মেন্টালিটি যদি আনি, তাহলে আমার কাছে কিন্তু হিউজ একটা ইনকাম পোটেনশিয়ালিটি আসতে পারে। আমার অফিসে যখন প্রচুর জানেন রেলওয়েতে সার্ভিস করি, মোটামুটি ভালো স্যালারি পেতাম, ভালো জব, ভালো বিয়ে, ভালো শ্বশুর বাড়ি, কেউ বেকার নয় বাড়িতে, সবাই টিটকিরি মারতো। দেখো কি পয়সা পেছনে ছুটছে, দেখো পয়সা পেছনে ছুটছে, কোনো কাজ নেই, ভাব নেই, সকালবেলা অফিস করছে, আবার রাত্রিবেলা মিটিং সেরে রাত 10টায় বাড়ি ফিরছে। বাচ্চা কাচ্চা মানুষ হবে নাকি? আশেপাশের লোকেরা বলতো বাচ্চা একদম মানুষ হবে না, ছেলে মেয়ে মানুষ হবে না। সাংঘাতিকভাবে টিটকিরি দিত, যে পাড়া বেড়ানো বউ, এসব অনেক কিছু শুনেছি। কেন বলতো? এই নেগেটিভ চ্যালেঞ্জ। আমি তখন ভেবেছি কোথায় চ্যালেঞ্জ নেই। একটা সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটার, সে যখন ব্যাটিং করে তাকেও কিন্তু স্লেজিং এর মুখে পড়তে হয়, তাকে কিন্তু প্রতিনিয়ত স্লেজিং করে, তার মধ্যে দিয়ে সে ব্যাটিং করে। আর আমি তো স্লেজিংটা আমার কাছে সারাক্ষণ নেই। একটা জলের বোতলকে আমি কতক্ষণ ধরে রাখতে পারবো? আমি যদি ধরুন আমি যদি 1 ঘন্টা ধরে রাখি, হাত টনটন করবে। যদি 10 ঘন্টা ধরে রাখি, হাত অবশ হয়ে যাবে। কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে নামিয়ে দিই, আমার হাতে কোনো এফেক্টই ফেলবে না। কাজে যারা নেগেটিভ দিচ্ছে, নেগেটিভটা তাদের কাছেই থাক না, আমি নেগেটিভ নেবো না। নো নেগেটিভ মেন্টালিটি। আমাকে এরকম মজা করতে, জানেন তো, অফিসে একদিন যাচ্ছে, একদিন অফিসার তখন বলছে, মালিক শোনো একটা গল্প বলি তোমার। একটা জায়গায় না একটা হাতি দাঁড়িয়েছিল, বিশাল চেহারা, এবং সে সেই জায়গাতে কিছুতেই সরছিল না। তো অনেক বিশাল মহারথী প্রচুর লোক এসছে, তাকে সরানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন একজন সাদা জামা, কালো প্যান্ট আর টাই পরা ছেলে সে কানে কানে কি বললো, হাতিটা ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। আমি এতটাই বোকা সরল ছিলাম, আমি জিজ্ঞেস করলাম কি বললো?
বলে হাতিটাকে কানে কানে গিয়ে বললো এমবিএ করবি, হাতিটা শুনে পালিয়ে গেল, এরকম টিটকিরি শুনেছিলাম। তখন তখন যখন শুরু করেছিলাম না, তখন সত্যি কথা বলতে কি তখন এন্টারপ্রেনারশিপ কোনো ওয়ার্ড সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, প্যাশনপ্রেনার তো দূর আসতো। তখন এমবিএ কি তাও জানতাম না। তখন একটা জিনিস বুঝেছিলাম, এই বিজনেসটা করলে একটা মজা কি, অনিমেষের সাথে অফিস থেকে ফেরত মিটিংয়ে যেতে পারবো, অনেকক্ষণ ওর সাথে কাটাতে পারবো। নাহলে তার আগে কি ছিল, বিয়ে যখন করার পরে প্রথমে ভালোবাসা করে বিয়ে, তারপর বিয়ে যখন করেছি, বিয়ের 3-4 বছর পরে মনে হচ্ছিল যখন ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যাবে, সেই সময় আপলাইন আমাদের দেবদূতের মতো জীবনে হাজির হয়েছিল। তখন যখন রোম্যান্স আছে তখন ওর সাথে অনেকটা সময় কাটাতে পারবো, এইভাবে বিজনেসটা শুরু করেছিলাম। এবং মিটিংয়ে গেছিলাম, মিটিংয়ে গিয়ে অনিমেষের মুখে না প্রায় একটি মেয়ের কথা শুনতাম যে ভীষণ ভালো, ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ ব্রিলিয়েন্ট, মানে ওকে মানে আমার তখন মনে মনে না রাগ হতো, একটা মেয়ের সম্বন্ধে আমার কাছে এসে এত প্রশংসা করছে। আমি তখন প্রথমে মিটিংয়ে যাইনি, ওই তখন 2-3টে মিটিংয়ে গেছিল। আমার মেয়েটাকে দেখার লোভে আমি মিটিংয়ে গেছিলাম অনিমেষের সাথে। গিয়ে সেই মেয়েটা, সে নান আদার দেন শাশ্বতী দাশগুপ্তা, আমাদের ফাউন্ডার্স ডাবল ডায়মন্ড। সত্যি সামনে থেকে দেখেছিলাম যে অনিমেষের মতো ইগোয়েস্টিক ছিল। আমি অনিমেষকে দেখেছিলাম বিয়ের আগে, ওর মেয়ের ইগো সাংঘাতিক। ও প্রথম থেকেই বলতো তোমার টাকা আমার টাকা নয়, আমার টাকা তোমার টাকা, কিন্তু তোমার টাকা আমার টাকা নয়। কাজে মেয়ে দেখো সাংঘাতিক। সেই ছেলেটা হাঁটু গেড়ে বসে একটা মেয়ে বলছে শুনছে, তখন মনে মনে নিজের মনকে বুঝিয়েছিলাম মলি তোমাকে এই বিজনেসটা করতেই হবে। এবং যখন করতে শুরু করেছিলাম তখন ভয় ভীতি এসছিল। সেই সময় মানে আমি বলবো মানে সি ইজ জাস্ট লাইক এ অ্যাঞ্জেল। সুজাতা বৌদি, মানে সুজাতা বৌদিকে কাছ থেকে দেখেছিলাম এবং আমার মধ্যে একটা হোপ এসেছিল, বিশ্বাস এসেছিল যে এই বিজনেসটা যদি কেউ করতে পারে আমরাও পারবো। কেন এই বিশ্বাসটা উনি জুগিয়েছিলেন মাথার মধ্যে, মনের মধ্যে ঢুকিয়েছিলেন। ওনার স্পিচ শুনে আমার মনে হয়েছিল শাশ্বতী এমসিআই গোল্ড মেডেলিস্ট, আমি একটু সাধারণ রেলে চাকরি করি, সেই জায়গায় সুজাতা বৌদিকে দেখে আমার মনে হয়েছিল যে আমি বোধহয় পারবো বিজনেসটা। পথ চলা শুরু হতে গিয়ে উপর থেকে তো বলে না ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, ভগবান তো উপর থেকে দেখছেন, ঈশ্বর কি করে বলুন তো, প্রেগনেন্সি দিয়ে দিল। সেই সময় আমার ছেলে 15 বছর, 3 বছর প্রায় হয়নি তখনও, মেয়ে চলে এলো। কিন্তু সেই সময় কোনোদিন না এক্সকিউজ দিইনি, নো এক্সকিউজ মেন্টালিটি প্রথম থেকে ছিল। কেন আমি জানতাম ছোটবেলা থেকে মায়েদের মুখে কষ্ট করলে কেষ্ট মেলে, কাজে আমি যদি কেষ্টকে পেতে চাই আমাকে তো কষ্ট করতে হবে। কেন আমার বাচ্চার কাছে আমি চাইনি আর কোনো কবি সুকান্ত ভট্টাচার্য তৈরি হোক, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আর কেউ যেন না দেখে। কাজে আমার ওই অ্যাটিটিউড ছিল বলে আমার কাছে প্রেগন্যান্সিটা কোনো চ্যালেঞ্জ ছিল না। আর দেখুন চ্যালেঞ্জ কি বলুন তো, চ্যালেঞ্জ কথাটা আমরা কখন ইউজ করি, ধরুন একটা পাহাড়ে লোক উঠবে, পাহাড়ে যখন লোক চড়ছে তার চড়ার পথে তার পাহাড়ে চড়াই উতরাই থাকবে, কোথাও ঢাল থাকবে, কোথাও চটকে পড়ে যেতে পারে, বরফ থাকবে, ঠান্ডা থাকবে, সবকিছু থাকবে। তাদের কাছে চ্যালেঞ্জ যারা পাহাড়ে ওঠার মতো যন্ত্রপাতি নিয়ে উঠবে না, তাদের জামা কাপড় নিয়ে উঠবে না, শীত বস্ত্র নিয়ে উঠবে না, তাদের কাছে চ্যালেঞ্জ। কিন্তু আমি যদি নিজেকে প্রিপেয়ার করি তাহলে কোনো কিছুই কিন্তু আমার কাছে চ্যালেঞ্জ না। কাজে প্রথম দিন থেকে শিখে গেছিলাম যে আমাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে। প্রচুর মিটিং শুনতাম, সিডি শুনতাম, কাজ করতে প্রচুর, ঘরের প্রচুর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস আমার চাকরি করা সত্ত্বেও করতে হতো, যেহেতু জয়েন্ট ফ্যামিলি। আর তখনকার দিনে কনসেপ্ট ছিল, অত কাজের লোকের কনসেপ্ট ছিল না। তা ওই জায়গা থেকে আমি কিন্তু নিজেকে প্রচুর সিডি শুনতাম, নিজে কাজ করতে করতে সিডি শুনতাম, করতে করতে এখন বিজনেসটা বেশ কিছুটা সাকসেসফুলি হয়েছি। আমরা বিজনেসটা করে আমাদের বাবা অনিমেষে মানে আমাদের বাবা মাকে, শ্বশুর শাশুড়িকে আমরা বিদেশ ভ্রমণ করতে পাঠিয়েছি। তারপরেও ভগবান চ্যালেঞ্জ দিয়েছিল। আমার মেয়ে যখন 2004 সাল হসপিটালে ভর্তি হয়েছিল, তার আগে তো বলতো বাচ্চা মানুষ হবে না, এই হবে না, সে অনেক কিছু। 2004 সালে যখন পার্ক ক্লিনিকে ভর্তি হলো তখন বলে তো কি করছে এটা, বাবা আমরা রাস্তায় বেরিয়ে যায়, ওই জন্য বাচ্চা অসুস্থ। আমি তখন স্ট্যাটিস্টিক্স নিয়ে এসেছিলাম ওখান থেকে, 27টা মা ভর্তি ছিল, তার মধ্যে 26টা মা হচ্ছে হাউস ওয়াইফ। আই এম দ্য ওনলি লেডি যে কিন্তু মানে চাকরি করি এবং বিজনেস করি। তাদের বাচ্চারা কেন অসুস্থ হয়েছিল? দেখুন লোকে নেগেটিভ দেবে, কিন্তু আমার যদি অ্যাটিটিউড থাকে নেগেটিভ নেব না, আমাকে কেউ হিলাতে পারবে না। এই বিজনেসটা করতে গিয়ে আমি বুঝে গেছিলাম দুটো জিনিস আমার ভীষণভাবে লাগবে, একটা হচ্ছে একাগ্রতা আর একটা নিঃস্বার্থ পরায়ণতা। দেখুন কনসেন্ট্রেশন কেন লাগে, স্বামীজিকে জিজ্ঞেস করেছিল যে আমাদের তো যথেষ্ট কনসেন্ট্রেটেড, যথেষ্ট ফোকাসড, কেন তোমরা ড্রিম গোল, এই যে গোল বলছো, তুমি একটা যোগী হতে গেলে 6 মাসে তুমি যদি সবকিছু স্যাক্রিফাইস করে তুমি যদি এটাতে ফোকাসড হও তুমি ভালো যোগী হতে পারবে বলছো, তো কেন দরকার? তখন স্বামীজি বলেছিলেন দেখুন আমাদের মনটা তো ছড়িয়ে ছিটে থাকে, এই মনটাই মুভি দেখছে, এই মনটাই বই পড়ছে, এই মনটাই অফিস করছে, এই মনটাই বাচ্চা সামলাচ্ছে, এই মনটাই সংসার সামলাচ্ছে, মন ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই মনটাকে কনসেন্ট্রেট করতে হয়। যেমন একটা উদাহরণ দিয়েছিলেন,
বাবা যে ব্লেডে দাড়ি কামায় সেই ব্লেডে তুমি কিন্তু পেন্সিল চলতে পারবে না। তুমি যদি পেন্সিল চলে বাবা, তাহলে সেই ব্লেডে দাড়ি কামাতে পারবে না। একই মন নিয়ে কিন্তু আমি এমনিতে প্যাশন ট্রেনার হতে পারবো না যদি না আমি নিজেকে চেঞ্জ করি। তো একটু একটু করে চেঞ্জ করতে শুরু করেছিলাম, প্রোডাক্ট ইউজ করতে শুরু করেছিলাম, কস্টলি প্রোডাক্ট জানতাম, ওটার মধ্যে দিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। এলওসি বা এসএই বলে দেখিনি, ওই বোতলের মধ্যে দিয়ে স্বপ্ন দেখেছিলাম আমার ছেলে মেয়েকে বিদেশে পড়াতে পাঠাবো, অ্যাব্রডে যেতে পড়াতে পারি। আজকে আমার ছেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার চাকরি করে, বাচ্চাকে কোনোদিন সন্ধ্যেবেলা কোলের কাছে পড়তে বসাইনি, ব্যালেন্স করেছি, অফিস ছুটি নিয়ে পড়িয়েছি, বিজনেসের সাথে সাথে সবকিছু সামলেছি। মেয়ে ফিজিক্স এমএসসি আইআইটি গান্ধীনগরে এমএসসি করছে। কাজে কোনো কিছু বিজনেস করতে গিয়ে যে সংসার নষ্ট করে দিয়েছি, ডিভোর্সও হয়ে যায়নি, বিজনেস করতে করতে যে বাচ্চা মানুষ করতে পারিনি তাও কিন্তু নয়। কাজে এখানে কিন্তু আমরা সবকিছু সামলেই করতে পেরেছি, একটাই কারণে করতে পেরেছি, কারণ এখানে টোটাল মানে অ্যামওয়ে বিজনেস হচ্ছে, প্রথম হচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট। প্রোডাক্ট আমরা সম্বন্ধে জানি, প্রোডাক্ট কস্টলি নয়, প্রোডাক্ট কস্ট এফেক্টিভ। আর দেখুন সবচেয়ে বড় কথা কি, আমরা মনে করি দেখুন ডাক্তারি প্রফেশন বা সিস্টার, এই যে ডাক্তার বা সিস্টার যে হয়, আমরা কি বলি, এরা সমাজের বন্ধু। কেন? এরা সমাজের উপকার করে। সাধু সন্ন্যাসী সমাজের উপকার করে, কেন? ভালো উপদেশ দেন। আমি কিন্তু মনে করি আমরাও কিন্তু সমাজের উপকার করেছি, কেন আমাদের এডুকেশন সিস্টেম এত পাওয়ার, মানে সুন্দরভাবে শেখাতো কি করে হোম ফ্রন্টকে স্ট্রং করতে হয়। সকাল 10টায় বেরোতাম, রাত 10টায় ঢুকতাম, বাড়ির লোকের মুখ লং ফেস হওয়াটা খুব স্বাভাবিক। কি করতাম বলুন তো, এসেই কোন রকম নিজের আনন্দ দেখতাম না, সুখ আনন্দ টিভি দেখা বা বাচ্চাকে কোলে না, অনেক বাচ্চাকে দেখিনি, একদম না। সোজা রান্নাঘরে ঢুকে যেতাম, ডাইনিং টেবিলে চলে যেতাম, সবাইকে খাবার জোস্ট করতে শুরু করতাম। আমি একটা জিনিস স্লোগান শিখেছিলাম, যদি তুমি কারোর হৃদয় জয় করতে চাও তার পেট দিয়ে ঢোকো। খুব ভালো ভালো রান্না বানাতাম, রেসিপি বানাতাম, মাঝে মাঝে ছোট ছোট গিফট নিয়ে আসতাম। স্ট্রং হোম ফ্রন্ট তৈরি হয়ে গেছিল, কমন পাওয়ার জন্য সাপোর্টিভ সিস্টেম ঘরে তৈরি করতে পেরেছিলাম। আর কি বলুন তো, চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ কোথায় নেই, সব জায়গায় চ্যালেঞ্জ আছে। কারা আটকে যায় বলুন তো, একজন কৃষক, সে তার 3টে গাধাকে নিয়ে নদী দিয়ে অনেক দূর যাবে এবং মাঝপথে নদী পড়েছে, তখন সে খুব ক্লান্ত হয়ে গেছে, তার মনে হয়েছে একটু চান করে নি, একটু যদি চান করতে পারি বা জল খেতে পারি তাহলে আমার একটু শরীরের পরিশ্রমটা লাঘব হয়। কিন্তু কি করে, মাত্র দুটো দড়ি নিয়ে গেছে, গাধাগুলোকে বাঁধবে কি করে? গাধাগুলোকে বাঁধার তো উপায় নেই, 3টে গাধা 2টো দড়ি, খুব মানে সমস্যায় পড়েছে। সেই সময় একটা সাধু বসেছিল, সাধু মহারাজ বলছে তুমি তো চিন্তা করছো, কিসের চিন্তা করছো? বলছে কি করবো বলো, মাত্র 3টে গাধা 2টো দড়ি, কি করি বলো? তখন বলছে তুমি এক কাজ করো, তুমি প্রথম গাধাটাকে দড়ি দিয়ে বাঁধো খুঁটিতে, দ্বিতীয় গাধাটাকে বাঁধো, তৃতীয় গাধার সাথে সেম অ্যাক্টিভিটি করো, ওই তারপরে তুমি নিশ্চিন্তে চান করো, জল খাও, যা খুশি করো, তুমি ফিরে এসে দেখবে তোমার গাধা আছে। ও সাধুর কথা মতো প্রথম গাধাকে যেভাবে বাঁধলো, দ্বিতীয় গাধাকে যেভাবে, তৃতীয় গাধাটাকে ঠিক একইভাবে করলো কাজ। ফিরে এসে দেখবে তৃতীয় গাধাটা নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। তো অবাক, সাধু মহারাজ তুমি কি কোনো মানে মায়া বলে কিছু করলে? বলে না, মায়া বলে করিনি। ওই বোকা গাধাটার মনে তুমি যখন ওদেরকে বেঁধেছো, দেখেছো ওদেরকে বাঁধছো, ওর কাছে তুমি একই অ্যাক্টিভিটি করেছো, মাথায় প্রোগ্রামিং হয়ে গেছে যে ওকেও তুমি বেঁধে রেখেছো। ঠিক সেরকম আমরাও কিছু মানুষ হয়তো ভালো চাকরি করি, ভালো চাকরি যদিও কখনোই ভালো হয় না, জাস্ট ওবে বস। চাকরি কোনোদিন, চাকরির লিমিটেশন অনেক কিছু আছে, চাকরিতে আপনি কখনো ওনারশিপ মেন্টালিটি পাবেন না। তার সত্ত্বেও আমরা ভাবি ভালো চাকরি করছি, ভালো সংসার, ভালো ব্যাংক ব্যালেন্স, মাঝে মাঝে দীঘাপুরি ত্রিপুরা হয়ে যাচ্ছে, দীঘাপুরি দার্জিলিং করছি, আর কি চাই? বাচ্চাকে মানুষ করছি, বাচ্চার হামাগুড়ি দেওয়া দেখছি, যারা অ্যাডমি বিজনেস করে তারা বাচ্চার হামাগুড়ি দেওয়া দেখেন, আমি দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাচ্চা যা চায় তাই এখন কিন্তু দিতে পারি, আমার ছেলে মেয়ে যেটা ডিমান্ড করে সেটা কিন্তু করতে পারি। ওই গাধা, তৃতীয় গাধার মতো কিছু মানুষ না আমরা জড়িয়ে থাকি। অ্যামওয়ে মানেই লোক ধরা, অ্যামওয়ে মানেই প্রোডাক্ট কস্টলি, অ্যামওয়ে মানেই লোকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাও, একদম কিন্তু হয়নি। আমাদের সাথে কোনো রিলেটিভ আমাদের সাথে বিজনেসটা করেনি, আমাদের 1-2জন চেনা ছিল, টোটাল স্ট্রেঞ্জার দিয়ে আমরা বিজনেস করেছি। কোনো রিলেটিভ, আমাদের রিলেটিভে বলছে অন্য টিমে জয়েন করে সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের সাথে আসেনি, হয়তো সামাও সেই সময় হয়তো কোনো কারণে আসেনি। তা আমাদের তাতে কিন্তু আটকে যায়নি, কারণ একটা জিনিস আমরা বুঝেছি, দেখুন যারা করেনি তাদের সাথে সম্পর্ক ভালো রেখেছি, যারা করেছে তাদের সাথে হাত ধরে চলতে শিখেছি। কেন আমি জানি এখানে কিন্তু থেমে থাকা মানে জীবন নয়, এখানে এগিয়ে চলা মানেই কিন্তু জীবন। কেন আমি আগে যেতে চাই, কেন আমার লাইফকে সময়, আমার দেখুন লাইফ অফ কম্প্রোমাইজ আমরা অনেক করেছি, মানে ছোটবেলা থেকে লাইফ অফ কম্প্রোমাইজ। ভালো পড়াশোনা করতে চেয়েছিলাম, বাড়ির পরিবেশের জন্য চাকরির পরীক্ষা দিয়ে চাকরি নিতে হয়েছিল, লাইফ অফ কম্প্রোমাইজ। বিয়ে নিজে দেখে করেছি, মানে অনেক স্যাক্রিফাইস করে, অনেক কিছু করে, সবকিছুতে স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড।
কাজে আমাদের এখানে একটাই সুযোগ এসেছিল, অ্যামওয়ে ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, অ্যামওয়ে ইজ দ্য ব্লেসিং, যেখানে নিজেকে মেলে ধরা। দেখুন আমি এই বয়সে এসে লতা মঙ্গেশকরের মতো গান গাইতে পারবো না, আমি এই বয়সে কারো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মতো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবো না, ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার হতে পারবো না। কিন্তু এখন অ্যামওয়ে বিজনেসটা এতটাই ইউনিক অপরচুনিটি, যে কোনো বয়সের লোকেরা, যে কোনো যেরামই দেখতো, সুন্দরী অসুন্দরী, কুৎসিত, শিক্ষিত অশিক্ষিত, যে কেউ তার যদি স্বপ্ন দেখতে পারে, সে যদি স্বপ্ন দেখাতে পারে, সে কিন্তু নিজের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। এই বিজনেসটা এতটাই ইউনিক, এইটা আমার ভীষণ ভালো লেগেছিল, যার জন্য প্রথম দিন থেকে কোনো রকম এক্সকিউজ দিইনি, প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি, প্রোডাক্ট রেকমেন্ড করতে শুরু করেছি, টিমের সাথে টিম হারমোনি বা চেষ্টা করেছি। দেখুন একটা জিনিস আমি বুঝে গেছিলাম প্রথম থেকে, যে দেখুন আমি যখন এসেছিল আমার কাছে, তখন স্যালারি পেতাম অনেক কম, সেই সময় মনেই হতে পারতো যে প্রোডাক্ট অনেক কস্টলি। কিন্তু আমি দেখেছিলাম যে ক্রিটিকদের কিন্তু কখনো স্ট্যাচু তৈরি করে না। দেখবেন নেভিল কার্ডাস খুব বড় ক্রিটিক ক্রিকেটারের, কিন্তু তার কোথাও স্ট্যাচু বা খুব বেশি লেখা, আপনি কিন্তু অন্য ক্রিকেটারদের দেখবেন প্রচুর আছে। ক্রিটিক সমালোচকদের কি হয়, সক্রেটিসের গল্প বিখ্যাত, ট্রিপল ফিল্টার টেস্ট। সক্রেটিসকে যখন এসে তার অন্য একজন ভক্ত এসে বলছে, জানো তো এর সম্বন্ধে কারোর সঙ্গে বলতে গেছে, তখন বলছে আচ্ছা তুমি আমাকে বলো, তুমি যে গল্পটা বলতে এসছো এর মধ্যে কি ট্রুথফুলনেস কিছু আছে? বলে না। বলে তাহলে এর মধ্যে গুডনেস কিছু আছে? বলে না। তাহলে তুমি যখন এর মধ্যে ট্রুথফুলনেস নেই, গুডনেস কিছু নেই, ইউজফুলনেস কিছু আছে? বলে না। বলে তাহলে সেটা আমার শুনে লাভ কি? আমি প্রথম দিন থেকে এটা শিখে গেছিলাম, ছোট থেকে অ্যাটিটিউডটা ছিল, বেকার সমালোচনা করে নিজের লাইফ নষ্ট না করে বরঞ্চ ওই টাইমটাকে, যারা বলে টাইম নেই, 86,400 সেকেন্ড পার ডে থাকে আমাদের সময়, আমরা কিন্তু সেই সময় থেকে যদি কিছু সময় জাস্ট নিজের ব্র্যান্ড চেঞ্জ করে, নিজেকে চেঞ্জ করে, নিজের পজিটিভ নেগেটিভিটিকে হাটিয়ে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এসে যদি বিজনেসটাকে বিল্ড করতে পারি, আমার ছেলেমেয়ের কাছে, আমার সোসাইটিকে যেমন এম্পায়ার তৈরি করতে পারি। এবং দেখুন আমরা অনেকে না মানে বিজনেস করার বা সাধারণ মানুষ বা যারা অ্যামওয়েতে আছে, যারা অ্যামওয়েতে নেবে, প্রত্যেকের একটা আলোচনা, এই ভারতবর্ষে কিছু হবে না। কিন্তু আমি মনে করি ওই সমালোচনা না করে আসুন না আজকে থেকে আমরা সবাই মিলে এই যে নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং এবং অ্যামওয়ে ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, এই অপরচুনিটি নিয়ে কাজ করি। কারণ ইটস আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখুন আমি যখন একটা মানুষকে বিজনেস অপরচুনিটিটা দিচ্ছি, তাকে আমি ইনকামের রাস্তা দেখাচ্ছি, তার ইনকাম হেলথ ভালো হচ্ছে, তার ইনকাম হেলথ ভালো হলে ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্সিয়াল হেলথ ভালো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ভালো হলে ইন্ডিয়ার ভালো হচ্ছে, ইন্ডিয়ার ভালো হওয়া মানে কিন্তু টোটাল হোল ওয়ার্ল্ডের ইকোনমিকে ভালো করতে পারি। এটা কিন্তু আমি মনে করি ইটস আওয়ার সোশ্যাল ওয়ার্ক। আমার কিন্তু আর কিছু না। দেখুন আমার ছেলে যদি আজকে ডাক্তার হতো বা মেয়ে যদি ডাক্তার, আমি সকালবেলা উঠে কি প্রে করতাম যে আমার ছেলে মেয়ের পসার হোক। ছেলে মেয়ের পসার যখন চাইছি, উল্টো দিকে আমার কি হচ্ছে চিন্তা করুন, ছেলে মেয়ের পসার কি করে হবে? যখন পেশেন্ট অনেক বাড়বে, তাদেরকে আমি কি নেগেটিভকে ইনভাইট করছি না? আমি কিন্তু এই বিজনেসটা করতে গিয়ে দেখেছি আমরা কিন্তু কোনো নেগেটিভকে ইনভাইট করি না, আমরা সবার মধ্যে পজিটিভিটির বার্তা ছড়িয়ে দিই। যার জন্য আমি এবং অনিমেষ দীর্ঘদিন বিয়ে হওয়া সত্ত্বেও আমাদের অ্যামওয়ের সাথে সাথে অ্যামওয়ে বিজনেস করার জন্য আমাদের জীবনটা এমনই হয়েছে যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। যদি অ্যামওয়ে না করতাম এটা কিন্তু হতো না। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আমরা সবাইকে হোপ দিতে শিখেছি, হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেটারমেন্ট, হোপ ফর দ্য বেটার লিভিং। কি বলুন তো, এখন জেন জেডদের একটাই স্লোগান, অ্যামওয়ের অ্যামেজিং প্রোডাক্ট। মানে একদম এই যে এই প্রোডাক্টটা বলা, বারবার করে আমি বলছি অ্যামেজিং প্রোডাক্ট, এইটা নিয়ে লোককে বলা, এবং মানে একদম আমাদের মানে যে পসিবিলিটি নিয়ে কাজ করা, এই যে অপরচুনিটি নিয়ে কাজ করা, আউটস্ট্যান্ডিং অপরচুনিটি, এইটা নিয়ে যদি আমার নিজের ডাইরেক্ট সেলিং বিজনেসে সে অ্যামওয়ে প্ল্যাটফর্মকে যদি নিজের কেরিয়ার হিসেবে নিতে পারি, আমি কিন্তু নিজেকে একটা ভালো নিজের লাইফ অফ সিগনিফিকেন্সের দিকে যেতে পারি। আমার নিজেকে দেখুন আজকে আমরা খুব সাধারণ, আমরা কেউ হিরো হিরোইন নই, দেখতেও না, দর্শনেও না, বা গুণেও নয়, কিন্তু দেখুন আমাদের একটা লাইফ স্টোরি ছোট হলেও আপনারা শুনছেন। কেন বলুন তো, আমরা কিছু চেঞ্জ করেছিলাম, আমাদের কিছু ভালো লাগা না লাগা ওই দুটোকে ব্যালেন্সিং করেছিলাম, কিছু ভালো লাগাকে নিয়ে চলেছিলাম, কিছু ভালো না লাগাকে ছেড়ে দিয়েছিলাম। এবং কিছু দেখুন অনেক কিছু আমি অনেক কিছু অ্যাসোসিয়েশন থেকে সরে এসেছিলাম, মানে যেগুলো নেগেটিভ অ্যাসোসিয়েশন সেখান থেকে সরে এসেছিলাম, অফিসে আড্ডা ছেড়ে দিয়েছিলাম, সেই সময়টাই বিজনেসটা দিয়েছিলাম। কিছু চেঞ্জেস, ব্র্যান্ড চেঞ্জ, নিজেকে চেঞ্জ মাই আউটলুক। যদি পৃথিবী বদলাতে চাই, নিজেকে আগে বদলাতে হবে। যদি পৃথিবীকে রঙিন দেখতে চাই, নিজেকে লাল চশমা পড়তে হবে। একটাই মনে হয় যে সব বেলুন কি উড়বে, আমি কি পারবো, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। সব বেলুন ওড়ে, একটা বেলুনের কালারের উপর কিন্তু ডিপেন্ড করে না।
আপনার কি ব্যাকগ্রাউন্ড তার উপর কিন্তু অ্যামওয়ে বিজনেস ডিপেন্ড করে না। আপনার ভেতর কি পড়া আছে তার উপর ডিপেন্ড করে, বেলুনের ভেতর কি গ্যাস পড়ছে তার উপর ডিপেন্ড করে যে বেলুনটা কত দূর যাবে। তা আসুন আজকে আমরা ওত নিই, আমরা পৃথিবী বদলাবো, আমরা ভারতবর্ষকে বলে না, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে, যাতে একদম ভারতকে চলুন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই। একটা অ্যামেজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, অ্যামেজিং প্রোডাক্ট, মানে একদম এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি এবং ভীষণ ভালো মানে অপরচুনিটি নিয়ে কাজ করি, আউটস্ট্যান্ডিং অপরচুনিটি মানে। এবং এই জিনিসগুলোকে যদি আমরা বারবার করে কাজ করি এগুলো নিয়ে, আমি জানি আমরা সবাই এগিয়ে যাবো এবং ব্লেসিং করবো, নিজেদেরকে ব্লেস আওয়ার সেলস, মানে এই যে নিজেদেরকে ব্লেসিং দেবো, নিজেদেরকে ভালো রাখবো, আমাদের ছেলে মেয়েদের ভালো রাখবো, আমাদের আশেপাশের লোকদের ভালো রাখবো, সবাইকে সুস্থ রাখবো, সবাই ভালো থাকবেন। এই বিজনেসটা করে প্রচুর বিদেশ ট্যুর করেছি, আমি সুইজারল্যান্ডের টিটলিস দেখেছি, আমি কানাডায় গিয়ে নায়াগ্রা জলপ্রপাত দেখেছি। যদি না করতাম পেতাম এটা, যদি বলতাম প্রোডাক্ট দামি চলে না, লোকের কথা শুনে বসে যেতাম, আর করতাম না, মিটিংয়ে যেতাম না, বাচ্চা ছোট, ভালো লাগছে না, প্রোডাক্ট নিয়ে কথা বলতে ভালো লাগে না, তাহলে আমি দেখতে পেতাম। আজকে রিসেন্ট এই বছর আমরা ডিসেম্বরে আমরা আন্টারিয়া গেলাম, তারপরে কিছুদিন আগে আবুধাবি ঘুরে এলাম, এবং আবুধাবিতে গিয়ে আমি তো এদেশে গিয়ে বুঝি যে অ্যামওয়ে কি। অ্যামওয়ে শুধু তেল সাবান শ্যাম্পু বিক্রি করার বিজনেস নয়, উই আর নট সেলিং সোপ, উই আর সেলিং হোপ। প্রচুর দেশ ঘুরেছি, প্যারিস গেছি, প্যারিসের আইফেল টাওয়ার দেখেছি, আইফেল টাওয়ারের নিচে ছবি তুলেছি নিজেরা, এই জায়গাটাকে বিল্ড করেছি। থ্যাংক ইউ আপনাদেরকে সবার কাছে একটাই মেসেজ, সবাই খোলা মনে শুনুন, খোলা মনে বিজনেসটাকে গ্র্যাব করুন, এগিয়ে চলুন, দেশকে বদলাই, নিজেকে বদলাই, পৃথিবী বদলাই। থ্যাংক ইউ, নাইস টকিং টু ওভার টু অ্যানিমেল। ওকে, ওয়াও, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। শুনলেন আমরা দুজনেই চাকরি করতাম, ভীষণ ব্যস্ত প্রোফাইল ছিল আমাদের, তো অনেকেই যারা আজকে টাইম কনস্ট্রেন্টসে ভুগছেন তাদের সাথে আমাদের সাথে অনেক মিল খুঁজে পাবেন। যে সময়, অনেকে বলে যে সময় নেই, সময় চলে যাচ্ছে। দেখুন, সময় আসে বা যায় না, সময় স্মরণিত আমরা আসি যাই। আমাদের পূর্বপুরুষেরা এসেছিল, তারা কিছু করে গেছে, আমরাও আমাদের স্মরণিতে চলছি এবং আমাদের উত্তরসূরিরাও আসবে। এই স্মরণিতে আমরা কি কাজ করে যাচ্ছি, কি ছাপ ফেলে যাচ্ছি, সেটাই আমাদের ওপর সেটা একটা ইম্প্যাক্ট তৈরি করবে। সেই জন্য আজকে আমরা কি করছি সেটা আমাদের আগামী দিন বলবে যে আমরা আজকে কি করে গেলাম। অ্যাকচুয়ালি সময় নষ্ট হয়ে যায় কিছু লোকের সাথে কাজ করতে গিয়ে, তার কারণ সবাইকে শুরুতে সমান সমান মনে হয়। শুরুতে আখ আর বাঁশের কোনো ডিফারেন্সিয়েট করতে পারবেন না, দুটোই সমান। কিন্তু সময়ের সাথে সাথে আপনি যখন এগিয়ে যাবেন, দেখবেন আপনি যাকে আখ বলে মিষ্টতা আছে বলে মনে করছেন, সে হয়তো বাঁশ প্রমাণিত হলো। তো ন্যাচারালি সেখান থেকে আবার আপনাকে পিছিয়ে, এই জন্য কিছুটা সময় যায়। তো ন্যাচারালি আমরা অনেকেই বুঝি যে সংসার, কেউ বলে সংসার সামলাতে হচ্ছে, বাচ্চা আছে, কখন বিজনেসটা করবো। ফ্রেন্ডস, বাচ্চার পড়াশোনার জন্য, বাড়িতে যদি কোনো অসুস্থতা আছে তাদের মেকআপ করার জন্য, যে আমরা যেটা সংসারের দোহাই দড়ি দিয়ে বিজনেসটা না করার একটা কারণ খুঁজে বার করি, এক্সকিউজ, দ্যাট শুড বি দ্য রিজন টু বিল্ড দ্য বিজনেস। সংসার থেকে শ্রমটা সরিয়ে নিয়ে যদি ভাবেন, তাহলে সার বস্তুটা আপনি বুঝতে পারবেন যে মানিটারি প্রয়োজনটা কতটা, যার জন্য এই বিজনেসটা আপনাকে একটা হিউজ হেল্প করার তৈরি করতে পারে। আপনি হয়তো মনে করতে পারেন যে সঠিক ভেবে নিয়ে বুঝে নিয়ে বিজনেসটা করবো, কিন্তু প্রথমে মোশন জেনারেট করতে হয়, তারপরে কারেকশন করতে হয়। তো দেখুন, চ্যালেঞ্জ আসবে, যেটা মলি বলছিল, প্রচুর চ্যালেঞ্জ আসবে। দেখুন, আমরা নিজের উচ্চতাটাকে যদি বাড়িয়ে নিই, যেরকম এরোপ্লেন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যখন ঝড় বৃষ্টি হয়, প্রচণ্ড আবহাওয়া খারাপ হয়, তখন প্লেন নিজেকে মেঘের উপরে নিয়ে চলে যায়। তো ন্যাচারালি আমি যদি ওই খারাপ সময় নিজের উচ্চতাটাকে বাড়িয়ে নিতে পারি, দেন আমি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি যেখানে কোনো নেগেটিভ আমাকে টাচ করবে না। আমরা শিখেছি যে অলওয়েজ চেয়ারফুল থাকতে হবে, তার কারণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা যায় না ফ্রেন্ডস। অলওয়েজ আমাদের চেয়ারফুল থাকতে হবে, সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে, এবং তাহলেই, এবং এই সময় হয়তো মনে হবে আমি ঠিক আছি, ওয়েল অফ, ফ্যান্টাস্টিক, কনগ্রাচুলেশন যে আপনি আজকে ভালো আছেন। সেই জন্যই আজকে বিল্ড করার জন্য রাইট টাইম। আমার একটা কথা চালু আছে, আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই, যে সোয়েট ইন পিস সো দ্যাট ইউ ডোন্ট ব্লাড ইন ওয়ার। সো আজকে আপনার ভালো সময় আছে, আজকে যদি আপনি ঠিকঠাক কাজ করে যেতে পারেন, তাহলে আগামী দিনের যে বিপদগুলো আসবে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো অনেক ইজিলি। এই বিজনেস থেকে যদি কি পেয়েছি, ট্যাঞ্জেবল জিনিসের কথা তো মলি বললোই, যে বাড়ি গাড়ি পেয়েছি, ফরেন ট্রিপ পেয়েছি, এভরিথিং। কিন্তু ফ্রিডম ফ্রম মিডিওক্রেসি, এইটা হচ্ছে সব থেকে বড় পাওনা, যে মিডিওক্রেটিক চিন্তা ভাবনা থেকে আমরা বেরোতে পেরেছি। অন্যের ড্রিমকে কপি করার কথা এখানে বলা হচ্ছে না ফ্রেন্ড। ভগবান হয়তো আপনাকে একটা ভালো পেয়ারা করে পাঠিয়েছে, আমি সেখানে আম হওয়ার চেষ্টা করার দরকার নেই। পেয়ারারই বেস্ট কোয়ালিটি আমার মধ্যে যেটা আছে সেটাই যদি এক্সাক্ট করতে পারি, আমি যদি বেস্ট কোয়ালিটির পেয়ারাই হতে পারি, তাহলে আমাকে খেয়ে যাবে লোক, আমাকে চাইবে লোক।
আমরা ম্যাক্সিমাম সময় অন্যের ড্রিম ডুপ্লিকেট করতে চাই। ভগবান আমাকে স্ক্র্যাপ দিয়ে তৈরি করেনি, আমার মধ্যে কিছু কোয়ালিটিস দিয়েছে, সেইটা যদি আমি ম্যাচিওর করতে পারি, সেটা যদি ভেতর থেকে টেনে বার করতে পারি, তাহলে উইল বি দ্য উইনার, নো কোয়েশ্চেন অন ইট। নেক্সট যেটা আমি বলবো ফ্রেন্ডস, যে অনেকে প্রসপেক্ট লোক খুঁজে পায় না। একটা জিনিস ভালো করে বুঝুন, লোক যদি আপনার এরিয়ায় আপনার মহল্লায় না থাকে, একটু এগিয়ে যেতে হবে। ধরুন ভোর হলে মোরগ ডাকে, কিন্তু যে গ্রামে মোরগ নেই সেই গ্রামে ভোর হয় না? ডেফিনেটলি হয়। তাহলে আপনাকে মোরগের ডাক শুনতে গেলে ভোর হবেই, আমাকে শুধু হয়তো মেবি যে একটুখানি মহল্লাটা চেঞ্জ করতে হবে, একটুখানি এগিয়ে যেতে হবে। সেইটাকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে সেইটা মানে আমি অ্যাকচুয়ালি ব্যাপারটি কী হবে বলুন তো, আপনি যেটা খুঁজছেন না সেটা আপনি কখনো পাবেন না। আমাকে খুঁজতে হবে, অলওয়েজ উই উইল সার্চ অফ সামথিং। যে আমি যে দেখুন একটা জিনিস বুঝতে হবে, মাঝের সময়টা একটা বাচ্চার ছোটবেলা, একটা মানুষের শৈশব এবং বার্ধক্যকালে সাকসেসের ডেফিনেশন একটা বাচ্চা যদি আঙুল ধরে চলতে পারে তাহলে তার সাকসেস। একটা বয়স্ক লোক 90 বছরের বয়স্ক যদি আঙুল ধরে চলতে পারে কারণ সেটা সাকসেস। মাঝখানের পিরিয়ডটা আমি কি করছি সেটাই আমার সাকসেসের ডেফিনেশন। সেটা কিভাবে আমি নিচ্ছি সেইটা যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে দেখবেন যে আপনি যদি একটা নন নেগোসিয়েবল গোল ফিক্স করতে হবে, তবে কিন্তু মানে এই জিনিসটা হবে। এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসোসিয়েশন। আপনি যে অ্যাসোসিয়েশনে আছেন, ধরে নিন যে প্রত্যেকের একটা করে সাইকেল আছে, ম্যাক্স টু ম্যাক্স আপনি ভাবতে পারেন যে আমার একটা সাইকেল হলে হয়, কিন্তু আপনি যে অ্যাসোসিয়েশনে বিলং করেন সেখানে যদি প্রত্যেকের একটা মার্সিডিজ গাড়ি থাকে, কখনো কি মনে হবে না, মনে অচিরে এরকম দেখা দেবে না যে আমারও একটা গাড়ি হলে হয়? তো ন্যাচারালি এই জিনিসটা আমি বলবো যে প্রায়োরিটি ফিক্স করতে হবে। আপনি ধরুন একটা চাকরিতে যে প্রায়োরিটিতে করেন, বিজনেসেও সেই প্রায়োরিটি করলে হবে না। তার কারণ হচ্ছে যে চাকরি করুন, ডেফিনেটলি আমিও চাকরি করছি, কিন্তু প্রায়োরিটি ফিক্স করলে যেটা হবে যে আপনি যদি দুটো দেখুন, আপনি যদি দুটো র্যাবিটকেই সেম at the same time চেঞ্জ করতে চান, ইউ মে মিস দ্য বোথ। ইফ ইউ চেঞ্জ দ্য র্যাবিট এট দ্য সেম টাইম, ইউ মে মিস দ্য বোথ। সেই জন্য একটা আপনি করুন, সামলে রেখে আরেকটাই যদি, আমি যেটা বুঝেছি আমি সেটা করেছি, যে কোনো চাকরিটা সামাল দিয়ে আমি সুইফট করে নিয়েছি বিজনেসের রেসপেক্টে। সেখানে আজকে আমাদের এই অ্যাচিভমেন্টগুলো আমাদের আসছে, আমাদের আস্তে আস্তে আরও অনেক যাওয়া বাকি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে ড্রাইভার সিটে বসে কাজ করব। ড্রাইভার্স যে সিট হলে আমি নিজেই ইগনাইট করবো, আমি 4টে লোক ঠেলবে, আমি স্পন্সর করেছি তাই অনুযায়ী বিজনেস করবো, সেটা না। অলওয়েজ ওয়ে টু বি সিট ইন দ্য ড্রাইভার সিট, সো দ্যাট আমি ইগনাইট করতে পারি টিমে। দুটো জিনিস আমাকে বুঝতে হবে, একটা হচ্ছে উইল, একটা হচ্ছে স্কিল। উইলটা আমাকে থাকতে হবে, উইল তো আছেই, তাই নাহলে এসছি কেন? তার সাথে সাথে যদি বিজনেসের স্কিলটা ডেভেলপ করতে পারি এবং নিডটাকে যদি স্ট্রং হয়, যেমন ধরুন ও নেগেটিভ ব্লাড গ্রুপ খুব রেয়ার, কিন্তু ও নেগেটিভ ব্লাড যদি আমার ফ্যামিলির কারো প্রয়োজন হয়, তাহলে কিন্তু ফ্রেন্ডস আমি যেখান থেকে পারবো জোগাড় করে আনবো, যতই রেয়ার হোক। সিলভার সিপ রেয়ার, যদি কোনো আমার কাছে আমার প্রয়োজন থাকে, তাহলে আমি যেখান থেকে হোক সেখান থেকে জোরে করে আনতে পারবো। স্ট্রাকচারে ফোকাস করার জন্য আমি ভীষণ বলি, কারণ এভরিথিং ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার। কেমন স্ট্রাকচার আপনি বুঝতে পারছেন, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, হাসতে গেলে কাঁদতে হবে, একটুখানি হয়তো থাকবেন। দেখুন একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যে একটা বাচ্চা কি কি করতে না যদি বলেন, তাহলে আমি বলবো যে কথা বলাটা ঠিক করতে হবে, অলওয়েজ স্পিক পজিটিভ। দেখুন মানুষ কথা বলতে সময় নেয় 1 থেকে 2 বছর, কিন্তু কি বলবে না সেটা শিখতে সারা জীবনই চলে যায়। সেটা কথা বলার ব্যাপারে আমাদের খুব মানে কথা বলাটা হচ্ছে আপনার ফেথ কামস ফ্রম ওয়ার্ডস, কি বলবেন সেটার উপর ডিপেন্ড করে। তারপরে পাওয়ার অফ সাবমিশন, আমি যদি সাবমিট করে থাকি, আমি টোটাল সিস্টেমের কাছে, আপলাইনের কাছে সর্বতভাবে সাবমিট করেছি, যার জন্য আমি চোখ কান বন্ধ করে ভরসা করে আজ এই জায়গায় নিয়ে চলে এসেছি। পাওয়ার অফ ইউনিটি, ইউনাইটেড এফর্ট। দেখুন আজকে ইউথ, আজকে সব আপনি যদি ইউথকে দেখেন, ইউথ এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, ইউথ ডিভিডেন্ট আমি যদি পেতে চাই, তাহলে কিন্তু এই বিজনেসটাই আমি ইউথদের ইনভাইট করবো। আদারওয়াইজ ইউথ ডিভিডেন্ট উইল বি কনভার্টেড ইনটু ইউথ নাইটমেয়ার, যেটা কাউকে চাই না। সেই জন্য আগামী দিন, আগামী প্রজন্মের আমাদের সবাইকে ইনভাইট করব, প্রত্যেককে, শুধু এই যে প্রজন্ম নয় বা বিগত প্রজন্ম না, আগামী প্রজন্মকেও যদি আমরা বিজনেসের সাথে সামিল করতে পারি, তাহলে উইল ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড। আসুন সেই দিকে তাকিয়ে আমরা সবাই মিলে বলি, সো থ্যাঙ্কস টু অ্যামওয়ে, কারণ 6টা প্রোডাক্ট নিয়ে ডিল করে শুরু করে আজকে তারা মহিরু হয়ে দাঁড়িয়েছে। সো প্রচুর বিজনেস আসছে, প্রচুর কাছে, আপনাদের সবাইকে সেই ওয়ার্ল্ডে ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।